পাবনায় টেম্পু মালিক সমিতি নির্বাচন ঘিরে তুল কালাম, ব্যালট পেপার ও ভোটার তালিকা ছিনতাই, অগ্নিসংযোগ। একটা ব্যালট বাক্স যদি অসম্পূর্ণ থেকে থাকে কেউ নির্বাচন ডিক্লেয়ার দিতে পারে না। সমস্ত ব্যালট এবং ভোট গণনার যে লিস্ট, সমস্ত লিস্ট ছিনতাই করে মিছিল করে তারা বেরোচ্ছে। শিক্ষা ক্যাডারের মৃত 2 অধ্যাপককে রংপুর কুড়িগ্রামে পদায়ন নিয়ে তোলপাড়, প্রজ্ঞাপনের অসঙ্গতিতে বিস্মিত শিক্ষকরা। তথ্য হালনাগাদ না থাকায় বিভ্রান্তি, বলছে মাউসি। মৃত ব্যক্তি চলে আসছেন প্রিন্সিপাল হিসাবে, তখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা মন্ত্রণালয় অনেকটা অবহেলা ভুল হিসেবে দেখছি। এখন এটা ভুল তো সংশোধনের সময় সুযোগ আছে। মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবে। রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ও গাউসিয়া অংশে যেন ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ জীবাণু, ক্ষুব্ধ যাত্রী সহ স্থানীয়রা। ব্যানার লাগায় দেয় কিন্তু ময়লা লেগে কেউ এখনো কোনো কাজ করে না। এই ময়লার দুর্গেরানে আমাদের শরীরে অনেক সময় এই দুর্গেরানের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। পাহাড়ে বৈশাখীর আমেজ, নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো 3 দিনের আনুষ্ঠানিকতা। দিনভর রয়েছে নানা আয়োজন। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি। আমরা বাংলাদেশের বাঙালি সবাই মিলে যেন আমরা ভালো থাকি। মা বাবার সাথে ফুল ভাসানোর জন্য আসছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। পাবনায় অটো টেম্পু মালিক সমিতি নির্বাচন ঘিরে তুল কালাম কাণ্ড ঘটেছে। ব্যালট পেপার এবং ভোটার তালিকা ছিনতাইয়ের পর অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয়রা জানায় শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুলে ভোট গ্রহণ চলে। 1202 জন ভোটারের মধ্যে ভোট দেন 847 জন। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত 10টা নাগাদ দুর্বৃত্তরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ও ভোটার তালিকা ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা। একটা ব্যালট বাক্স যদি অসম্পূর্ণ থেকে থাকে সেটার জন্য কখনো নির্বাচন কমিশনার বা কেউ নির্বাচন ডিক্লেয়ার দিতে পারে না। ভোট শেষের দিকে চলে এসেছিল এবং প্রার্থীদের ফলাফল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই সময় উশৃঙ্খল কিছু যুবক প্রিজাইডিং অফিসারদের কাছে থেকে সমস্ত ব্যালট এবং ভোট গণনার যে লিস্ট, সমস্ত লিস্ট ছিনতাই করে মিছিল করে তারা বেরোচ্ছে। সম্প্রতি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 2 মৃত অধ্যাপককে রংপুর ও কুড়িগ্রামের 2টি সরকারি কলেজে পদায়ন নিয়ে চলছে তোলপাড়। 2 বছরের বেশি সময় আগে মারা যাওয়া অধ্যাপকদের নাম কিভাবে পদায়নের তালিকায় আসলো, সেই প্রশ্ন তুলেছেন শিক্ষক শিক্ষার্থীরা। যদিও মাউসি বলছে তথ্য আপডেট না থাকায় এই বিভ্রান্তি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক 3টি আদেশে গেল 8 এপ্রিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 135 জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন ও বদলি করা হয়। তাতে দেখা দিয়েছে নানা অসঙ্গতি। এই আদেশে আব্দুল মোত্তালিবকে কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে দেখিয়ে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। অথচ তিনি 2023 সালের 16 ডিসেম্বর রাজশাহীর বানেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ থাকাকালীনই মারা যান। প্রজ্ঞাপনে আমরা যখন দেখলাম যেখানে মৃত ব্যক্তি চলে আসছেন প্রিন্সিপাল হিসাবে, তখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা মন্ত্রণালয় অনেকটা অবহেলারই একটা মাইলফলক। ভুল হিসেবে দেখছি। এখন এটা ভুল তো সংশোধনের সময় সুযোগ আছে। সংশোধন যতদূর সম্ভব তত ভালো আমাদের জন্য। আরেকটি আদেশে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে জামাল উদ্দিনকে রাজারহাট মীর ইসমাইল হুসাইন সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তিনিও মারা গেছেন 2023 সালের 12 এপ্রিল। দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পোস্টিং ফাঁকা রয়েছে। তা আমরা কয়েকদিন আগে অবগত হলাম যে এখানে একজন অধ্যক্ষকে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে ইনি মৃত্যুবরণ করেছেন। এখন আমরা চাচ্ছি যে নতুন করে আবার প্রিন্সিপাল স্যার যেন নিয়োগে আসে।
গাইবান্ধা সরকারি কলেজ থেকে 2 বছর আগেই বদলি হয়ে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন আসাদুল ইসলাম। অথচ নতুন প্রজ্ঞাপনে আবারও সেই গাইবান্ধা সরকারি কলেজ থেকেই ফুলছড়ি ডিগ্রি কলেজে পদায়ন দেখানো হয়েছে। প্রজ্ঞাপনে এমন নানা ধরনের অসঙ্গতিতে ক্ষুব্ধ শিক্ষকরা। যে এই হালনাগাদ করার কাজটি অধিদপ্তরের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটি হালনাগাদ করবে এবং সেটা যে সকল জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই সকল জায়গায় তথ্যগুলো পৌঁছিয়ে দেওয়া কাজটা অধিদপ্তর। প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করে। পরে জানতে পারলাম যে উনি 2 বছর আগে মারা গিয়েছেন। এখন আমার কলেজে এই পদটি আপাতত শূন্য। প্রজ্ঞাপনে স্বাক্ষর করা উপসচিব মাহবুব আলমের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিভাগের দাবি, তথ্য আপডেট না থাকায় এমন বিভ্রান্তি। মন্ত্রণালয়ের নিশ্চয় গোচরীভূত হয়েছে যে পদগুলো শূন্য আছে, মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টা থেকে 1 ঘন্টা চলে পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে থেকে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা। আগামী 19 এপ্রিল এ এবং 26 এপ্রিল সি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এবছরই প্রথম ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরেও অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। মোট 4,323টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন 2,37,415 শিক্ষার্থী। কুষ্টিয়া সদরে বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকালে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় দুর্বাচর গ্রামের 3 জন মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গড়াই বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় নয়ন ও রনি। গুরুতর আহত হন মিজানুর রহমান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ও গাউসিয়ার পুরোটাই যেন ময়লার ভাগাড়। সংকীর্ণ হয়ে আসছে সড়ক। দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীসহ স্থানীয়রা। ছড়াচ্ছে রোগ জীবাণু। অথচ সড়কের এমন অবস্থাতেও নির্বিকার প্রশাসন। রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকা, 2 মহাসড়কের সংযোগস্থলে বসানো হয়েছে ময়লার ভাগাড়। খোলা জায়গায় এভাবে আবর্জনার স্তূপ থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়রা জানায় ভুলতা গাউসিয়ার গোলাকান্দাইল ও শাওঘাট এলাকার প্রায় 25টি মার্কেট, কাঁচা বাজার, এমনকি হাসপাতালের বর্জ্যও ফেলা হয় এখানে। আশপাশের 51টি গ্রামের আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। এই যে এমপি মন্ত্রীর জন্য দাঁড়ানো লেগে অস্থির, ব্যানার লাগাই দেয়, কিন্তু ময়লা লেগে কেউ এখনো কোনো কাজ করে না। কারণ সারা বাংলাদেশের পাইকার আসে এবং সারা বাংলাদেশের মাছ আসে। এখন এই ময়লার দুর্গন্ধের কারণে আমাদের দিন দিন পাইকার এবং মাছ কমে যাচ্ছে। কাগজ মাগজ টোকায় এইসব শিশুদের আমরা নিয়ে এই জায়গায় লেখাপড়া শিখাই। এর মধ্যে এই ময়লার কারণে আজকে কতদিন যাবৎ আমার স্কুলটা বন্ধ রয়েছে, কারণ বাচ্চারা আসতে চায় না। ময়লা পচে উৎকট গন্ধ, মশা মাছি আর পোকামাকড়ের উপদ্রব। চারদিকে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। এতে আশপাশের বাসিন্দাদের জীবন ওষ্ঠাগত। স্থানীয়রা বলছেন আবর্জনা সরাতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তার কোনোটি ফলপ্রসূ হয়নি। একটা কুকুর মরে, কুকুরটাও এই জায়গায় না ফালায়, একটা ছাগল মরে, সেইটাও না ফালায়। এই ময়লার দুর্গেরানে আমাদের শরীরে অনেক সময় এই দুর্গেরানের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। ময়লা তো বন্ধ করবে, এটা গন্ধ জিনিস না। মানে এটা জায়গা ব্যবস্থা করে দিন আপনারা। ময়লাটা তো ফেলান লাগবে, এলাকাতে ময়লাটা জমা হয় না। এটা আমাদের কেউই দেখাই দেয় না। এখানে আমরা জায়গা পাইছি, সরকারি দেখেন ফেলাইতে আছে। এটা আশপাশে মার্কেটের ময়লা সব এনে করে। প্রশাসনের দাবি স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে এখনো পর্যন্ত আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম সেটি গড়ে ওঠেনি। তো মূলত জনদুর্ভোগ লাঘব করার জন্য আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পরে একটি প্রকল্প নিয়েছি। সেই প্রকল্প দিয়ে আমরা ওই স্পটের কাছাকাছি একটা দূরত্বে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাচ্ছি, সেটা টেন্ডার প্রসেসে আছে। রাজধানী থেকে দেশের পূর্বাঞ্চলীয় 16 জেলার মানুষের যাতায়াতের একমাত্র পথ
ঢাকা সিলেট মহাসড়ক, গোলাকান্দাইল ফ্লাইওভারের মুখেই বাস স্ট্যান্ড, পাশে ভুলতা গাউসিয়া কাপড়ের আড়ত। অথচ প্রতিদিনই সব ময়লা সংগ্রহ করে এই এলাকায় এনে জড়ো করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোনো ইউনিয়ন বা উপজেলা নয়, খোদ জেলা শহরেই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত মানুষ। বলছি জামালপুর শহরের জেনারেল হাসপাতালের সামনে ব্রহ্মপুত্র শাখা নদের পাড়ে নাও ভাঙার কথা। এতে ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজনসহ স্থানীয়রা। জেলা শহরের এই হাল দেখে অবাক হতে পারেন যে কেউ, কারণ প্রথম শ্রেণীর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত ব্যবস্থা এখন এমন। জামালপুর পৌরসভার নাওভাঙা ও পাথালিয়া গ্রামের পশ্চিমে হাসপাতাল সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, আর পূর্বে কয়েকশো পরিবারের বসবাস। হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অথচ যাতায়াতের একমাত্র মাধ্যম জরাজীর্ণ বাঁশের সাঁকো। বাচ্চারা বর্ষার সময় এখান দিয়ে যায়, ব্রিজ ভাঙ্গা থাকে, নদী ভরা পানি থাকে, এই বাচ্চাগুলো নিয়ে আমরা স্কুলে যাই ঝুঁকিপূর্ণের মধ্যে। আমরা 25-30 বছর ধরে কষ্টে আছি এই এলাকায়। কয়েকদিন পর পরে কিছু মানুষ হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। লোকটা আইতেই পিছলা পড়ে গেছে, পরে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে, পরে ফায়ার সার্ভিস লোক আসছে, আইসা পরে লোকটা উঠাইছে। এলাকাবাসীর দাবি, পাকা সেতু নির্মিত হলে স্থানীয়দের পাশাপাশি কমবে হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ। মাঝখানে যে কাঠগুলা দেওয়া হয়েছে, ওই কাঠগুলা ফাঁকা হয়ে গেছে, মানে ভাঙে পড়ে গেছে। 15-16 বছর যতগুলা জামালপুর উন্নয়ন হয়েছে, আমাদের এই ব্রিজটাই শুধু হয় না এখানে। ইমার্জেন্সি ওষুধ নিতে আসলে যে সাঁকো পার হইতে অনেকেই ভয় পা, আবার মাঝে মধ্যে আপনার ভাঙ্গা আছে, এই ভাঙ্গাতে উষ্টা খায় পড়েও যা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সেতু বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে অনুরোধপত্র দেয়া হবে এলজেডির কাছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে প্রায় 2 থেকে 2,500 লোক চলাফেরা করে, কিন্তু পৌরসভার পক্ষে এত টাকা দিয়ে ওই বৃষ্টি করে দেওয়া সম্ভব না। তাই আমরা অনুরোধ করব এলজিডিকে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এলজিডি দপ্তর জানিয়েছে, বাঁশের সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণে ব্যয় হতে পারে প্রায় 9 কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন থেকে পিছিয়ে আছে শহর ঘেঁষা এই গ্রামটি। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মিলে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছিল, সেটিও এখন জরাজীর্ণ। এই সাঁকোতে চলাফেরা করে হাসপাতালের রোগীরা সহ সবাই। হরামাশায় ঘটে দুর্ঘটনা। এই জায়গা থেকে উত্তীর্ণ হতে এখন জরুরিভাবে একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। 3 পার্বত্য জেলায় নদীতে ফুল ভাসিয়ে বর্ষবিদায় এবং বর্ষবরণ করে নিতে শুরু হয়েছে 3 দিনের বৈশাখী উৎসব। সকালে বান্দরবানের রোয়াংছড়ি স্টেশন সংলগ্ন সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন পাহাড়ি তরুণ তরুণীরা। পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করা হয়। সূর্যোদয়ের আগেই নদীতে ফুল ভাসায় তঞ্চঙ্গা ও চাকমা সম্প্রদায়ের মানুষ। এরপর ঘরে ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় ঐতিহ্যবাহী পাঁচন। বিকেলে থাকছে তঞ্চঙ্গাদের জাতীয় ঘিলা খেলাসহ নানা আয়োজন। বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি। সঙ্গে এবং আমার মা বাবার সাথে ফুল ভাসানোর জন্য আসছি। ঐতিহ্যবাহী একটা ঘিলা খেলা আছে, এর মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আজকে আমরা এই ফুল বিশু উৎসব আজকে আমরা পালন করতেছি। যত সম্প্রদায় আছি আর আমরা বাংলাদেশের বাঙালি সবাই মিলে যেন আমরা ভালো থাকি। রাঙামাটিতে চাকমা ও ত্রিপুরা রীতি অনুযায়ী ভোরে পানিতে ফুল ভাসিয়ে শুরু হয় ফুল বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। বৈশু, বিজু, সাংরাই কমিটির উদ্যোগে শহরের রাজবন, বিহারঘাট ও কেরানি পাহাড়ে এই আয়োজন ছিল। অংশ নেয় শত শত পাহাড়ি তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ। কাল মূল বিজু ও পরদিন গজ্জাপজ্জার মধ্যে দিয়ে শেষ হবে 3 দিনের উৎসব। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন চাকমা তরুণ তরুণীরা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। সকালে মসজিদের 11টি দান বাক্স খোলা হয়। এ সময় বাক্স থেকে 28 বস্তা টাকা পাওয়া যায়। সেই সাথে মেলে বেশ কিছু স্বর্ণালঙ্কার, রূপার গহনা সহ বিদেশি মুদ্রা। টাকাগুলো গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী সহ কিশোরগঞ্জের রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। 4 মাস 11 দিন পর আজ খোলা হলো পাগলা মসজিদের দান বাক্স।
আমি থানা শিবপুর থেকে আসছি, আমার ছেলের জন্য মানত ছিল, এই মানত যেন আল্লাহ পূরণ করে, আল্লাহ যেন আমাকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে। 3 বার হলো এখানে এসেছি এবং এসেছি এখানে মূলত আল্লাহর দরবারে দোয়া করার জন্য। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।